নাশকতায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো স্টেশন পরিদর্শনে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখলেন, দেশকে পেছনে টেনে নামানোর চেষ্টা কেন? বিচারের ভার দিলেন দেশবাসীকে। রাজধানীতে কর্মচাঞ্চল্য, 7 ঘন্টার কারফিউ শিথিলে সড়কে তীব্র যানজট, পুরোদমে চলছে পোশাক কারখানা, ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ধীর গতি। চলে গেলেন মাইলসের শাফিন আহমেদ। চিকিৎসাধীন ছিলেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। হার্ট অ্যাটাকে মৃত্যু নিশ্চিত করেছেন বড় ভাই হামিন আহমেদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসেন। মেট্রো রেলে হামলাকারীদের বিচারের ভার দেশবাসীর উপর ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রশ্ন, উন্নয়নের পথে চলতে থাকা দেশকে পেছনে টেনে নামানোর চেষ্টা কেন, কিসের জন্য? সকালে নাশকতাকারীদের হামলায় বিধ্বস্ত মেট্রো রেলের মিরপুর 10 স্টেশন পরিদর্শন করেন সরকার প্রধান। সকাল 9টার পর প্রধানমন্ত্রী মিরপুর 10 নম্বর স্টেশনে পৌঁছান। একে একে তিনি ঘুরে দেখেন হামলাকারীদের আঘাতে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই সম্পদ। এ সময় টিকিট ভেন্ডিং মেশিন, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেমের ক্ষত চিহ্নগুলো সরকার প্রধানকে দেখান ডিএমটিসিএল এর কর্মকর্তারা। প্রায় 15 মিনিটের বেশি সময় ধরে ক্ষতির মুখে পড়া মেট্রোর খুঁটিনাটি সব বিষয় অবহিত করা হয় প্রধানমন্ত্রীকে। পরে উপস্থিত গণমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, মানুষের কষ্ট লাঘবে মেট্রো বানানো হলেও উন্নয়ন বিরোধীরা এর ক্ষতি করে কষ্ট বাড়িয়েছে নগরবাসীর। যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা! আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। কোটা আন্দোলনকারী থেকে শুরু করে দেশবাসীকে একটু বললাম যে একটু ধৈর্য ধরতে হবে। আদালত যখন নিয়েছে, আর এটা তো সরকারের করা মামলা, আপিল তো সরকার করেছে, কাজে তাদের ধৈর্য ধরতে হবে এবং তাদের যেটা প্রত্যাশা সেটাই পূরণ করা হবে। তারা হতাশ হবে না, আমি এই আশ্বাস দিয়ে তাদেরকে বললাম বিরত করতে থাকতে, কিন্তু সেটা করলো না। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টই দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। ওই 1 দফার পরে আসলো 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপরে আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা। এইভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চড়বে? সেটা আমার প্রশ্ন। এর উপকারিতা কারা পাচ্ছেন? এদেশের মানুষ, আপনারা, সাধারণ জনগণ পাচ্ছে। তাহলে এর উপর এত ক্ষোভ কেন? যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো, তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। রাজধানীর তেজগাঁয়ে জেলা আওয়ামী লীগ ভবনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমন্বয় সভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছি সেখানে। তাদের যারা সারি সারি লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতা দখলের দুঃস্বপ্নে বিভোর ছিল, 2018 সাল থেকে 2000, আপনারা কথা বলছেন কেন? কথা বন্ধ করতে হবে। 2018 থেকে 2024 সাল পর্যন্ত কোটা নিয়ে একদিনের জন্য আন্দোলন হয়নি। তবে কেন হঠাৎ করে এ মরণপণ আন্দোলন? এ আন্দোলনের কুশীলব তারেকের নেতৃত্বে বিএনপি জামাতের দোসররা। এই আন্দোলন
যতক্ষণ শিক্ষার্থীদের হাতে ছিল ততক্ষণ কোনো সহিংসতা বাংলাদেশে হয়নি। পুলিশও সহনশীল ভূমিকা পালন করেছে, সকল পক্ষ ধৈর্য ধারণ করেছে। এ আন্দোলন বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররা টার্গেট করে হামলা চালিয়েছে। তাদের পূর্ব পরিকল্পিত, কোথায় কোথায় আক্রমণ করবে আগে থেকেই সব তারা নীল নকশা তৈরি করেছে এবং তার মহড়া দিয়েছে। মাসের পর মাস বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তাদের সেই 2013, 14, 15 সালের অগ্নি সন্ত্রাসকে ঢাকা এনে বিএনপি জামাতের এই অগ্নি সন্ত্রাসদের ঢাকা জড়ো করে এই তাণ্ডব শুরু করেছে। এই আন্দোলনে বিএনপি জামাতের ক্যাডাররা নির্বিচারে গুলি চালিয়েছে। রাষ্ট্রের মেগা উন্নয়ন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেতু ভবনের উপর হামলা, আমাদের বাংলাদেশ টেলিভিশন হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, দেখলেই বোঝা যায় কারা এ ধ্বংস যজ্ঞ চালিয়েছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর তেজগাঁও থেকে। আজও 7 ঘন্টার কারফিউ শিথিল ও অফিস আদালত খোলায় চিরচেনা যানজটে ঢাকা। গতকালের চেয়ে আজ সড়কে গণপরিবহনের সংখ্যাটাও কিছুটা বেশি। রাজধানীর ফার্মগেট থেকে সে খবর জানাচ্ছেন সহকর্মী তোহা খান তামিম। গত কয়েকদিনের উৎকণ্ঠা আর নানা শঙ্কা কাটিয়ে কর্মজীবী মানুষ এখন ঢাকার রাজপথে। রাজধানী আবারও সেই তার স্বরূপে ফিরতে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, মোড়গুলো রয়েছে, সেখানে ঘন্টার পর ঘন্টা কিন্তু যে জ্যাম, সেই জ্যামে আটকে থাকছেন কর্মজীবী মানুষ। যদিও রাস্তাতে গণপরিবহন অনেক কম দেখা গেছে এবং যেই গণপরিবহনগুলো আসছে, অর্থাৎ যেই যাত্রীবাহী বাসগুলো আসছে, বিশেষ করে সেই বাসগুলোতে ওঠার জন্য হুড়ুহুড়ি পাড়াপাড়ি লেগে যাচ্ছে যারা যাত্রী রয়েছেন বিভিন্ন গন্তব্যে যাবেন তাদের মধ্যে। এছাড়া ভেতরে বসার সিট পাওয়া যাচ্ছে না, পাশাপাশি দরজাতেও কিন্তু অনেক মানুষকে আমরা ঝুলে ঝুলে তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যেতে দেখেছি। মানুষের যাতায়াত আছে কিন্তু বাস নাই। অনেকক্ষণ যাবতীয় দাঁড়িয়ে আছি, বাস পাওয়া যাচ্ছে কম আর কি, আসতেছে কম দিক থেকে। তাড়াহুড়া করে একটু ধাক্কাধাক্কি করেই উঠতে হয়, কিছু করার নেই। এছাড়া ট্রাফিক পুলিশকে আমরা মোড়ে মোড়ে দেখেছি যে ট্রাফিক যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করার যে চেষ্টা, সেই চেষ্টা করতে দেখেছি। গতকাল থেকে দেখা যাচ্ছে যে সড়কে যে চাপ, সেই সড়কে চাপ বেড়েছে কয়েক গুণ এবং মানুষের বাইরে বের হওয়ার যে প্রবণতা, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অনেক বেশি। তো সব মিলিয়ে বলা যায় যে যারা বাইরে বের হয়েছেন তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে তাদের গন্তব্যে যাওয়ার জন্য গণপরিবহন, সেই গণপরিবহন পাচ্ছেন না এবং যা পেলেও খুব কষ্ট করে তাদের যে গন্তব্য, সেই গন্তব্যে যেতে হচ্ছে। রাজধানী ফার্মগেট এলাকা থেকে এই ছিল আমার হাতে সবশেষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে পুরোদমে চলছে তৈরি পোশাক কারখানাগুলোর কাজ। কর্মীদের যাতায়াতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থাও। সকাল থেকে কাজে যোগ দেন কেইপিজেড ও সিইপিজেড এর শ্রমিক কর্মচারীরা। গতকাল সারা দেশে পোশাক কারখানাগুলো খুললেও চট্টগ্রামে চালু হয় একদিন আগে। কারফিউ পরিস্থিতিতে শ্রমিক কর্মচারীদের যাতায়াতের জন্য পরিবহন রাখার কথা জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। কর্মীদের আইডি কার্ড গণ্য হচ্ছে কারফিউ পাস হিসেবে। সময় সংবাদে আরও থাকছে। নজিরবিহীন বিক্ষোভের মুখে মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণ। বললেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র এক থাকলে কেউ হারাতে পারবে না। ইরানের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান।
চলে গেলেন বাংলা ব্যান্ড সঙ্গীতের অন্যতম সেরা শিল্পী শাফিন আহমেদ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তার ভাই হামিন আহমেদ। জানান, ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণে ২০ জুলাই থেকে হাসপাতালে ভর্তি ছিলেন শাফিন। সঙ্গীত আবহেই তার বেড়ে ওঠা। নাগরিক জীবনের যত উদযাপন আয়োজন সব ক্ষেত্রে তিনি ছিলেন সুরে সুরে। ম্যাসিভ হার্ট অ্যাটাকে সেই শাফিন আহমেদ এখন না ফেরার দেশে। শাফিনের সঙ্গে জড়িয়ে আছে বাংলা সঙ্গীতের অন্যতম সফল ব্যান্ড মাইলসের নাম। ১৯৭৯ সালে বড় ভাই হামিন আহমেদকে নিয়ে এই ব্যান্ড গড়ে তুলেছিলেন শাফিন। উপহার দেন ফিরিয়ে দাও, জ্বালা জ্বালা, আজ জন্মদিন তোমার, এমন অসংখ্য জনপ্রিয় গান। যদিও পরে বড় ভাইয়ের সঙ্গে বিবাদের জেরেই মাইলস ছাড়েন তিনি, গড়ে তোলেন রিদম অফ লাইফ নামে নতুন ব্যান্ড। বাংলা সঙ্গীতের কিংবদন্তি সুরকার কমল দাশগুপ্ত ও বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের সন্তান শাফিন আহমেদ। গান শেখার শুরুটা বাবা মায়ের কাছে হলেও নিজেকে মেলে ধরেন পাশ্চাত্য ঘরানার রক মিউজিকে। গানের জগতে প্রায় ২ যুগ কাটিয়ে রাজনীতিতেও পা রেখেছিলেন শাফিন। মেয়র প্রার্থী হয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনেও। অবশেষে তাকে হারতে হলো হার্ট অ্যাটাকের কাছে। স্বজনরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাফিন। এর আগে ২০ জুলাই স্থানীয় একটি কনসার্টে অংশ নেয়ার কথা ছিল তার। জীবনে নানা বসন্ত দেখলেও শেষবারের মতো আর মঞ্চে ওঠা হলো না শাফিনের। শায়লা রহমান, ইমা, সময় সংবাদ। এবার বাণিজ্যের খবর। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলে খুবই ধীর গতিতে চলছে। ৫ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কূটনৈতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাত পাচ্ছে ওয়াইফাই সেবা। গতকাল বাসা বাড়িতে আসে ব্যান্ডউইথ সরবরাহ, তবে চলছে খুব ধীর গতিতে। ব্রডব্যান্ডের পর 4G সেবা চালু নিয়ে শুক্র ও শনিবার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবে বিটিআরসি। এই ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তাজিন খন্দকার। মনির, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।